ফ্রেন্ডস, আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে হচ্ছে 11ই জুন, আর 11ই জুনে ফার্স্ট শিফটের পরীক্ষা শেষ হয়ে গেছে। আর আজকে ফার্স্ট শিফটে জিকে এবং তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যতগুলো প্রশ্ন এসেছে, আমি যতগুলো সেখান থেকে কালেক্ট করতে পেরেছি সেগুলো তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা দেখে নাও, সম্পূর্ণ ভিডিও তোমরা কিন্তু মন দিয়ে দেখো, ঠিক আছে? পরবর্তীকালে তোমাদের ভীষণ কাজে লাগবে। আমি বারবার একটাই কথা বলছি তোমাদেরকে, যে অ্যানালাইসিসগুলো তোমরা কিন্তু অন্তত দেখে যাও। আর তোমরা আমাকে বলছো যে পিডিএফ প্রোভাইড করার জন্য, আমি তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করে দেবো। তার জন্য তোমরা জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে এই নম্বরে একটা হাই লিখে পাঠাও, আমি তোমাদেরকে পিডিএফ সেন্ড করে দেবো। তো প্রথম প্রশ্ন কী ছিল দেখো, 2025 সালে ব্রিক্স শীর্ষ সম্মেলন কোন দেশ আয়োজন করবে? উত্তর হচ্ছে এটা ব্রাজিল। দেখো, ব্রাজিল 6 থেকে 7 জুলাই 2025 তারিখে রিও ডি জেনেরিওতে ব্রিক্সের শীর্ষ সম্মেলন আয়োজন করবে। 2025 সালের সভাপতি হিসাবে ব্রাজিলের লক্ষ্য বিশ্বব্যাপী শাসন সংস্কার ও বৈশ্বিক দক্ষিণ দেশগুলির মধ্যে শক্তিশালী সহযোগিতার উপর মনোনিবেশ করা। 2009 সালে ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন দ্বারা ব্রিক্স প্রতিষ্ঠিত হয়েছিল এবং দক্ষিণ আফ্রিকা 2010 সালে যোগ দিয়েছিল। তাই তোমাকে পরীক্ষায় আসতে পারে যে ব্রিক্সের সদস্য কত? ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। 1, 2, 3, 4, 5, মোট 5টা। এই গোষ্ঠীতে এখন 11 জন সদস্য কমপ্লিট হয়েছে, অর্থাৎ যখন স্টার্ট হয় তখন সেটা 5টা দিয়ে শুরু হয়েছিল, বর্তমানে কিন্তু রয়েছে 11টা। দেখো কী কী দেখে নাও: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব শাহী, তারপরে ইথিওপিয়া, ইরান আর ইন্দোনেশিয়া। সব থেকে শেষ যোগ হয়েছে ইন্দোনেশিয়া, তো এটা একটু খেয়াল রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সমগ্র ভারতে কতটি গ্রাম পঞ্চায়েত রয়েছে? অর্থাৎ সমগ্র ভারতে মোট কটা গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে? দেখো উত্তর দেখো 2,50,000, অর্থাৎ 2.5 লাখ কিন্তু গ্রাম পঞ্চায়েত রয়েছে। দেখো, 24শে এপ্রিল সমগ্র ভারতে জাতীয় পঞ্চায়েতের রাজ দিবস পালন করা হয়। 1992 সালে 73তম সংশোধনী আইনের অধীনে গ্রামীণ প্রশাসনকে 3টি স্তরে বিভক্ত করা হয়েছিল। একটা হচ্ছে গ্রাম পর্যায়ে যেটা থাকবে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে ব্লক স্তরে যেটা থাকবে সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি, আর জেলা পর্যায়ে যেটা থাকবে সেটা হচ্ছে জেলা পরিষদ। পরবর্তী প্রশ্ন দেখো, 1918 সালের খেরা কৃষক আন্দোলনে গান্ধীজিকে সমর্থন করেছিলেন কে? এটা সঠিক উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। দেখো, বিহারের চম্পারণের পর 1918 সালে মহাত্মা গান্ধী ব্রিটিশ সরকারের শাসনের বিরুদ্ধে গুজরাটের খেদায় বৃহত্তম কৃষক আন্দোলন শুরু করেছিলেন। এই আন্দোলনের সবচেয়ে বড় সাফল্য ছিল সর্দার বল্লভভাইয়ের রাজনীতিতে প্রবেশ। তারপর গান্ধীজি গ্রামবাসীদের শপথপত্র পূরণ করান এবং 1918 সালে আহমেদকে মোহনদাস করমচাঁদ গান্ধী আহমেদকে মিল শ্রমিকদের অধিকারের জন্য লড়াই করেছিলেন। তিনি তথ্য পান যে খেরার কৃষকরা ভীষণ সমস্যায় পড়েছেন, ফসল নষ্ট হয়ে গেছে, তবুও তাদের কাছ থেকে কর আদায় করা হচ্ছে। এত কিছু হয়ে গেছে, তাদের ফসল নষ্ট হয়ে গেছে, তো কর দেওয়ার মতো তাদের কাছে সমর্থ ছিল না, তবুও তাদের কাছ থেকে অন্যায়ভাবে কর আদায় করা হচ্ছিল। বিঠ্ঠল ভাই প্যাটেল এবং গান্ধীজি তদন্ত করে দেখেন যে কৃষকদের দাবি সঠিক, নিয়ম অনুসারে তাদের সম্পূর্ণ কর ছাড় পাওয়া উচিত। গান্ধীজি তৎক্ষণিক খেরা যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সেখানে পৌঁছানোর পর তিনি জানতে পারেন যে সমগ্র জেলার কৃষকরা ভয়াবহ সংকটে রয়েছে। তাই তিনি এখানে গিয়ে খেরা সত্যাগ্রহ করেন এবং সেখানে তাকে সাহায্য করেন হচ্ছে বল্লভভাই প্যাটেল। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন প্রত্নতাত্ত্বিক স্থানে চাষযোগ্য জমির প্রমাণ পাওয়া গেছে? দেখো, তো এটার জন্য সঠিক উত্তর হবে কালীবঙ্গান। কালীবঙ্গান হলো উত্তর রাজস্থান রাজ্যে অবস্থিত একটি সিন্ধু সভ্যতার একটি প্রাচীন স্থান। এই হরপ্পা প্রত্নতত্ত্ব স্থানগুলির মধ্যে তৃতীয় খননকৃত শহর। প্রথমে হয়েছিল হরপ্পা, 3 নম্বরে হয়েছিল এই কালীবঙ্গান। এটি তার স্বতন্ত্র অগ্নিদেবীর জন্য পরিচিত এবং বিশ্বের প্রাচীনতম চাষযোগ্য ক্ষেত্র, অর্থাৎ বিশ্বের প্রাচীনতম চাষযোগ্য জমি হিসাবে কিন্তু এটা পরিচিত। কালীবঙ্গানের নামটি দুটি শব্দ থেকে উদ্ভূত হয়েছে, কালী এবং ভাঙ্গান। কালী কথাটা হচ্ছে কালো এবং ভাঙ্গন কথাটা হচ্ছে চুরি, তাই কালীবঙ্গান কথার আক্ষরিক অর্থ হচ্ছে কালো চুরি বা কালো বালা। পরবর্তী প্রশ্ন দেখো, আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সভাপতি কে? এটা সঠিক উত্তর হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতের অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বর্তমান সভাপতি হলেন জাপানের বিচারক তোমোকো আকানে। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন সংস্থা গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স প্রকাশ করে? তো এটার জন্য সঠিক উত্তর হবে ইনসিড কার্নেল বিশ্ববিদ্যালয়, WIPA। দেখো,
সম্প্রতি গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024 প্রকাশিত হয়েছে। এই গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সের 17তম সংস্করণ। এই সূচকে ভারত রয়েছে 39তম দেশ হিসাবে এবং গ্লোবাল ইনোভেশন 2023 সংস্করণে ছিল ভারত 40তম, অর্থাৎ এক বছরে কিন্তু একটা র্যাঙ্ক এগিয়েছে ভারত। এই সূচকে মোট 133টি দেশ অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই সূচকে সবথেকে প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড এবং সবথেকে শেষ স্থানে রয়েছে অ্যাঙ্গোলা। পরবর্তী প্রশ্ন দেখো, এম.এস. স্বামীনাথন পুরস্কার কাকে দেওয়া হয়েছে? দেখো, কৃষি গবেষণার ক্ষেত্রে প্রধান বিজ্ঞানী ডক্টর পি.ভি. সত্যনারায়ণকে 2021-22 সালের সময়কালের জন্য কৃষিক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাকে ডক্টর এম.এস. স্বামীনাথন পুরস্কার দেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রে অসামান্য অবদানের জন্য হায়দ্রাবাদের আচার্য এন.জি. রাঙ্গা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ডক্টর পি.ভি. সত্যনারায়ণকে মর্যাদাপূর্ণ 8তম ডক্টর এস. স্বামীনাথন পুরস্কারে ভূষিত করা হয়েছে, অর্থাৎ এই যে 21-22 সালে এটার 8তম সংস্করণ ছিল। 3 সেপ্টেম্বর 2023 তারিখে হায়দ্রাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব রাইস রিসার্চ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সরোজিনী নাইডুর জন্মবার্ষিকীতে কোন দিন পালন করা হয়? অর্থাৎ সরোজিনী নাইডুর জন্মবার্ষিকী হিসাবে কোন দিনটাকে পালন করা হয়? দেখো, প্রতি বছর 13ই ফেব্রুয়ারি সরোজিনী নাইডুর জন্মদিনটাকে জাতীয় নারী দিবস হিসাবে পালন করা হয়। ভারতের নারী দিবস পালন করা হয় কারণ ভারতের নারী অধিকারের জন্য তার লড়াই, স্বাধীনতা আন্দোলনে তার অবদান এবং নারী ক্ষমতায়নের জন্য তার যে প্রচেষ্টা তাকে স্মরণ করার জন্যই এই দিনটি পালন করা হয়ে থাকে। আর এদিকে 8ই মার্চ কিন্তু তোমার আন্তর্জাতিক নারী দিবস, এটা মনে রাখবে, ইন্টারন্যাশনাল ওমেন ডে। পরবর্তী প্রশ্ন দেখো, পক প্রণালীকে কোন উপসাগরের প্রবেশদ্বার বলা হয়? দেখো, পক প্রণালীকে বঙ্গোপসাগরের প্রবেশদ্বার বলা হয় কারণ এটি ভারতের তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলঙ্কার উত্তর অংশের মধ্যে অবস্থিত। এই যে এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে ভারতের তামিলনাড়ু আর এটা হচ্ছে শ্রীলঙ্কা, এই দুই স্থানকে যোগাযোগ স্থাপন করে হচ্ছে এই পক প্রণালী। পরবর্তী প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের কতগুলো শাখা রয়েছে? দেখো, বর্তমানে ভারতীয় রিজার্ভ ব্যাংকের মোট 31টি শাখা রয়েছে। এই শাখাগুলিকে আঞ্চলিক অফিস এবং শাখা হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এই শাখাগুলি রিজার্ভ ব্যাংকের কার্যকরী অঙ্গ এবং গ্রাহকের সাথে যোগাযোগের মাধ্যম। তারপরে ভারতীয় রিজার্ভ ব্যাংক, যা আরবিআই নামে পরিচিত, হলো ভারতের প্রজাতন্ত্র কেন্দ্রীয় ব্যাংক এবং ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা এবং ভারতীয় মুদ্রা নিয়ন্ত্রকের জন্য দায়ী একটি সংস্থা। অর্থাৎ ভারতে যদি তোমাকে প্রশ্ন দেয় যে ভারতের মুদ্রা নিয়ন্ত্রক কে করে, তখন উত্তর হয়ে যাবে সেটা আরবিআই। ভারতের স্বাধীনতার প্রায় 1.5 বছর পর অর্থাৎ 1949 সালে 1 জানুয়ারি আরবিআই জাতীয়করণ করা হয় আর প্রতিষ্ঠা হয়েছিল 1935। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন মামলায় ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে সংসদ কোনো মৌলিক অধিকার খর্ব করতে পারবে না? এটার জন্য দেখো, সুপ্রিম কোর্ট গোলকনাথ মামলার রায়ে 1967 সালে ঘোষণা করেছিল যে সংসদ মৌলিক অধিকারের খর্ব করার ক্ষমতা রাখতে পারবে না। এই রায়ে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে সংসদের মৌলিক অধিকার সহ সংবিধানের অন্য কোনো অংশ সংশোধন করার ক্ষমতা রয়েছে, তবে তারা সংবিধানের মৌলিক কাঠামো যেন পরিবর্তন না হয় এবং সেটা যেন ধ্বংস করতে না পারে।